আসসালামু আলাইকুম বন্ধুরা, রাহাত বলছি। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, বর্তমানে স্যামসাং এ সিরিজ এবং এম সিরিজ ফোনগুলোর মধ্যে যেই সমস্যাটা সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে যে 3%, 5%, 10%, 15% শর্ট। যখন কাস্টমার আমাদের কাছে একটা ডেড ফোন নিয়ে আসে, সেই ফোনটা যখন আমরা পাওয়ার সাপ্লাইতে কানেকশন দিয়ে দেখি যে ফোনটা অটোমেটিক্যালি 3% রিডিং আসছে অথবা 5% রিডিং আসছে বা 10% রিডিং আসছে, তো মূলত এই সমস্যাটাকে আমরা বলি 3% শর্ট বা 5% শর্ট বা 10% শর্ট। তো কিভাবে এই শর্টগুলো আপনি খুব সহজে নতুন কিছু সঠিকভাবে নতুন কিছু টেকনিকের মাধ্যমে খুব ইজিলি ভাবে কিভাবে আপনি সমাধান করবেন, সবচাইতে সঠিক উপায়ে কিভাবে আপনি সমাধান করবেন, কিভাবে মোবাইলটি সার্ভিসিং করবেন, সেই বিষয়গুলো সহজভাবে আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের হাতে রয়েছে একটি স্যামসাং J6+ ব্র্যান্ডের মাদারবোর্ড। এটি আমরা পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি 3 রিডিং আসছে। তো মূলত 3% শর্ট এটি। এখানে অনেক ফোন 5%, 3%, 10%, 15%ও আসতে পারে। এখন আমরা প্রথমে ডায়াগ্রাম আকারে দেখব যে আমাদের এই সমস্যাটা কিভাবে আমরা সমাধান করব। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, এটা হচ্ছে আমাদের একটি চার্জিং আইসি। শুধু চার্জিংয়ের কাজই নয়, এটি ডিসি টু ডিসি ভোল্টেজ কনভার্ট করে, মানে ভোল্টেজকে ভিভেটকে ভিপিএইচে কনভার্ট করে। ভিপিএইচ কি? ভিভেটেরই একটা বিকল্প লাইন, মানে ভিভেটটা ফিল্টার করে পিউরিফাই করে একদম পিওরভাবে ডিসি টু ডিসি কনভার্ট করে হচ্ছে এই আইসিটা। সহজ ভাষায় বলতে গেলে আপনি ডিরেক্টলি পদ্মা নদীর পানি খান, বাট আমি সেই পানিটাকে, তো এটা হচ্ছে আমাদের ব্যাটারির পজিটিভ লাইন এবং এটা হচ্ছে নেগেটিভ লাইন। শুধু নেগেটিভই নয়, এটার সাথে দুইটা বিএসএ লাইনও সম্পৃক্ত আছে। তো এখানে পজিটিভ লাইনটা প্রথমে গিয়েছে হচ্ছে কিছু ডায়োড, ক্যাপাসিটার এবং একটা রেজিস্টর, থার্মাল রেজিস্টর সিরিজ হয়ে তারপর আরেকটা ক্যাপাসিটারের সাথে সম্পৃক্ত হয়ে লাইনটা চার্জিং আইসির মধ্যে ইনপুট হয়েছে এবং সুইচিং কয়েল দিয়ে লাইনটা আউটপুট হয়েছে। এবং সুইচিং কয়েলের আপনারা এই লাইনটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাস্ট ভিপিএস লাইনটাকে কন্ট্রোল করার জন্য, লাইনটা ঠিকভাবে ভোল্টেজ সাপ্লাই করছে কিনা বা কোনো শর্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য। কিন্তু এই লাইনটা হচ্ছে মূলত আউটপুট করেছে এই জায়গায় এবং এই পাশ থেকে লাইনটা সিরিজ হয়ে এইখানে আসছে, ঠিক আছে, সুইচিং কয়েলের মাধ্যমে। তো আমরা যদি কয়েলটা খুলে ফেলি তখন কিন্তু ভিপিএস লাইনটা আউটপুট হতে পারবে না এবং ভিপিএস লাইনটা এখানে আউটপুট হওয়ার পরে একটা ক্যাপাসিটারের সাথে সম্পৃক্ত এবং একটা ডায়োডের সাথে সম্পৃক্ত হইয়া লাইনটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। যেখানে বেশি বেশি ভোল্টেজ প্রয়োজন সেখানে লাইনটা ছড়িয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে কোথায় বেশি বেশি ভোল্টেজ প্রয়োজন? ওয়াইফাই সেকশন, তারপর হচ্ছে নেটওয়ার্ক সেকশন, যেমন নেটওয়ার্কে যে পিএফওটা আছে, ওয়াইফাই সেকশন, নেটওয়ার্ক সেকশন, তারপর পাওয়ার সেকশন যেটা আমাদের পাওয়ার আইসি। তো যেখানে বড় বড় ভোল্টেজ প্রয়োজন, যেখানে সাধারণত ভিভেট প্রয়োজন হয়, সেখানে ভিভেটকে দেয়া হয় না, সেখানে ভিপিএইচকে দেয়া হয় ভিভেটের পরিবর্তে, মানে ভিভেটেরই একটা বিকল্প লাইন। তো অবশ্যই স্যামসাং এ সিরিজ এবং এম সিরিজ বা জে সিরিজের ফোনগুলোর মধ্যে যেই ফোনগুলোতে দুইটা পাওয়ার এসি ব্যবহার করা থাকে, একটা হচ্ছে মেইন পাওয়ার এসি এবং একটা হচ্ছে মিনি পাওয়ার এসি, যেটাকে আমরা চার্জিং এসি বলি। তো সেই ফোনগুলোতেই মূলত হচ্ছে অটো রিডিং শর্ট প্রবলেমটা হলে যেই সলিউশনটা করতে হবে সেটা আমি আপনাদেরকে এখন বোঝাচ্ছি। মূলত এই ভিপিএস লাইনটাই হচ্ছে শর্ট হয়। যেমন এই ভিপিএস লাইনটা কোথায় গেছে? ওয়াইফাই সেকশন, নেটওয়ার্ক সেকশন, পাওয়ার সেকশন, লাইটিং সেকশন। তো যেখানে বড় বড় ভোল্টেজ প্রয়োজন হয় সেখানে গিয়েছে। তো ধরেন একটা লাইটিং সেকশনের মধ্যে যদি লাইট আইসিটা শর্ট হয়ে যায়, তার মানে আমাদের এই ভিপিএস লাইনটা শর্ট হবে এবং ভিপিএস লাইন শর্ট হলে আমাদের চার্জিং আইসি এই ভিপিএসের এখানে কোনো ভোল্টেজ তারা দিবে না, ভোল্টেজের লাইনটা ব্লক করে দিবে, ওভার ভোল্টেজ প্রোটেকশন করবে, যার কারণে একটু ভোল্টেজ এখানে দিবে, যার কারণে লাইনটা শর্ট হওয়ার কারণে আমাদের পাওয়ার সাপ্লাইতে যখন আমরা লাইন লাগাবো তখন কিন্তু 2, 3, 5, 10, 15 এরকম রিডিং আসবে। মূলত আউটপুট লাইনে শর্ট হলে আমাদের এই সমস্যাটা হয়। আমরা এখন এই বুস্ট কয়েলটা মাপবো। যদি আমরা বুস্ট কয়েল শর্ট পাই তাহলে আমরা কি করতে হবে সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। যদি বাই চান্স বুস্ট কয়েল শর্ট না পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের অবশ্যই ওয়াইফাই সেকশনটা দেখতে হবে, কারণ অনেক সময় আমি বুস্ট কয়েল শর্ট পাই নাই কিন্তু ওয়াইফাই সেকশনের ওয়াইফাই আইসিতে শর্ট পাইছিলাম। ওয়াইফাই আইসিটি
খোলার পর আমার প্রবলেমটি সলিউশন হয়েছিল। কেন হয়েছিল? কারণ বিপিএস লাইনটা যাওয়ার পর যেখানে ভোল্টেজটা ইনপুট হয় সেখান থেকে যদি অন্য কোনো আউটপুট লাইন থাকে এবং সেই অন্য কোনো আউটপুট লাইনে যদি শর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু অটো রিডিং সমস্যা আসতে পারে। যাই হোক, আপনি সোজা কথা বুঝে নেন যে আমাদের অটো রিডিং শর্ট হলে এ সিরিজ, জে সিরিজ এবং এম সিরিজের ফোনগুলো, মানে A10, A20, M20, A30, M30 বা J6 প্লাস, J4 প্লাস, তো এই ধরনের এম জে সিরিজের ফোনগুলোর মধ্যে অবশ্যই আমরা ভিপিএস লাইনে শর্ট পাবো। যদি না পাই, সোজা কথা আমরা ওয়াইফাই সেকশনটা দেখব। ঠিক আছে, ওয়াইফাই সেকশনের ক্যাপাসিটারগুলো মাপবো এবং আইসিটা আমরা উঠিয়ে তারপর দেখব যে শর্ট যায় কিনা। তো এখন আমরা চলুন প্র্যাকটিক্যালি দেখে আসি। তো বন্ধুরা, এখন আমরা ভিপিএস লাইনটা চেক করব। তো আমরা মাল্টিমিটারের বাজার মোডটা অন করে নিয়েছি। একটা লাইন আমরা লালটা গ্রাউন্ডে রাখবো এবং কালোটা হচ্ছে আমরা বুস্ট কয়েলে মাপবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাজার মোডে বিপ রিডিং আসছে। এখানে কোনো ধরনের বিপ আসা যাবে না, কারণ এটা পজিটিভ লাইন। তো যেহেতু আমরা বিপ রিডিং পেয়েছি, অবশ্যই আমাদের ভিপিএস লাইনটা শর্ট হয়েছে এবং এই ধরনের প্রবলেমগুলো, এই ধরনের সমস্যাগুলো ভিপিএস লাইন শর্ট হওয়ার কারণেই কিন্তু হয়। প্রশ্ন হচ্ছে এখন বুস্ট কয়েলের কোন প্রান্তে শর্ট, মাওয়া প্রান্তে না জাজিরা প্রান্তে শর্ট, সেটা আমরা বোঝার জন্য বুস্ট কয়েলটা তুলে ফেলবো। তোলার পর আমরা দেখব যে আসলে দুইটা বুস্ট কয়েলের দুইটা লাইনের মধ্যে কোন লাইনটা শর্ট। তো আমরা বাজার মোডে আবারও এখন চেক করব। একটা লাইন আমরা গ্রাউন্ডে রাখলাম, আরেকটা লাইন এখানে মাপছি। এখানে দেখতে পাচ্ছেন কোনো ধরনের কিন্তু শর্ট নেই, কিন্তু এই লাইনটাতে কিন্তু শর্ট আছে। আবার একটু মেপে দেখাই, এই লাইনটাতে আমাদের কোনো শর্ট নাই, কিন্তু অপর পাশে শর্ট আছে। মানে মাওয়া প্রান্তে শর্ট নাই, জাজিরা প্রান্তে শর্ট আছে, সহজ ভাষায়। এখন আমরা করণীয় হচ্ছে আমরা শর্ট কিলার লাগাবো, দেখবো যে আমাদের ফোনের কোন জায়গায় গরম হয়। তো শর্ট কিলার দিয়ে ফাইন্ড আউট করার জন্য আমরা এখানে ধোয়া থেরাপি ইউজ করব এবং এটা সবচাইতে কার্যকর একটি থেরাপি। শর্টটা বোর্ডের যে কোনো আউটপুট লাইন থেকে হতে পারে। প্রথমে আমরা কোনো ধরনের টিনগুলো না খুলেই যেখানে খালি জায়গা আছে সেখানে একটু ধোয়া থেরাপি দিয়ে আমরা এখন শর্ট কিলার লাগাবো। দেখবো যে আশেপাশে কোথাও গরম হয় কিনা। যদি গরম হয় তাহলে সেখানে শর্ট যদি পাওয়া যায় তাহলে দেখা গেল আর আমাদের বেশি টিন খুলতে হলো না। কিন্তু এখানে শর্ট কিলার লাগানোর পর আমাদের আশেপাশে কোথাও শর্টিং নজর পড়ছে না। যেখানে শর্ট থাকবে অবশ্যই সেখানে ধোঁয়াগুলো গলে যাবে, কিন্তু এখানে কোনো ধরনের আমরা শর্ট কিন্তু ফাইন্ড আউট করতে পারছি না। তো আমি প্রথমে টিনগুলো না খুলেই টেস্ট করলাম যে আশেপাশে যদি কোথাও শর্ট হয় তখন কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো, কিন্তু এখন সেটা হলো না। এখন আমাদের সবগুলো টিন খুলতে হবে বোর্ডের মধ্যে যতগুলো টিন আছে। কেন টিনগুলো খুলবো? কারণ আমাদের এই ভিপিএস লাইনটা যেখানে আউটপুট হয়েছে যতগুলো সেকশন আছে এই সেকশনগুলোর যে কোনো জায়গা থেকে শর্টটা হতে পারে। এই জন্য আমরা সবগুলো টিন আমাদের খুলতে হবে এবং আমাদের প্রবলেম ধাপে ধাপে ফাইন্ড আউট করতে হবে। যদি আমাদের প্রথম অবস্থায় যেখানে আমাদের খালি জায়গাগুলো ছিল সেখানে যদি কোথাও শর্ট ফাইন্ড আউট হতো তখন কিন্তু সেটা রিমুভ করে দিলে আমাদের আর টিন খোলা দরকার ছিল না, কিন্তু সেখানে ফাইন্ড আউট হয়নি বিধায় আমরা সবগুলো টিন এখন খুলে নিব এবং কাজটা দ্রুত হওয়ার জন্য আমি সবগুলো টিন খুলে নিচ্ছি। তবে আপনার কাছে যেটা মনে হয় যে যেই সেকশন থেকে সমস্যাটা বেশি হওয়ার সম্ভাবনা মনে হয়, যেমন সবচাইতে বেশি হয় হচ্ছে নেটওয়ার্ক সেকশন থেকে, এবং দ্বিতীয় স্থানে রয়েছে ওয়াইফাই সেকশন এবং তৃতীয় স্থানে রয়েছে পাওয়ার সেকশন। তো যেই সেকশনটা আপনার কাছে বেশি আগে মনে হয় সেই সেকশনটা আপনি আগে টিনটা খুলে ধাপে ধাপে একটু একটু করে টেস্ট করে দেখতে পারেন। বাট আমি এক চান্সে কাজ করব, তাই আমি সবগুলো টিন একসাথে খুলে ফেলবো। ওকে, আমাদের টিনগুলো খোলা শেষ। এখন আমরা এখানে সব জায়গায় বোর্ডের মধ্যে যতগুলো সেকশন আছে সবগুলো সেকশন যেখানে কম্পোনেন্ট রয়েছে, আইসি রয়েছে, সবগুলো সেকশনে আমরা ধোয়া থেরাপি ইউজ করব। তো আমাদের ধোয়া দেওয়া শেষ। এখন আমরা ফাইন্ড আউট করব আমাদের প্রবলেমটি। এখানে আমরা শর্ট কিলার লাগিয়ে আমাদের যেখানে শর্ট পেয়েছিলাম সেখানে আমরা টুইজার দিয়ে টাচ করব পজিটিভ লাইন দিয়ে। দেখব যে আমাদের ওয়ান সাইড মানে বোর্ডের যেই সাইডে এখন রাখা হয়েছে এই সাইডে কোথাও গরম হয় কিনা, কিন্তু কোথাও কোনো গরম হচ্ছে না বা কোনো প্রবলেম আমরা পাচ্ছি না। এখন আমরা যেই লাইনটাতে শর্ট সেখানে একটা তার লাগিয়ে নিব মাল্টিমিটারটা যেন ধরা যায় সেই সুবিধার্থে। তো আমরা এখন সব জায়গায় একটু ধোয়া দিয়ে নিচ্ছি, যেই সব জায়গাগুলোতে দেখা গেল নিচের ম্যাডের সাথে লেগে
একটু হয়তো ঘষা খেয়ে ধোঁয়াগুলো উঠে গেছে, এই জন্য সব জায়গায় ভালোভাবে ধোঁয়া দিতে হবে। এখন আমরা পজিটিভ লাইনটা যেই তারটা জাম্পার করেছিলাম, যেই লাইনটা আমাদের শর্ট, সেখানে লাগিয়েছি এবং আমরা এখন নেগেটিভ লাইনটা গ্রাউন্ডের সাথে লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিএফওটা আমাদের শর্ট দেখাচ্ছে, পিএফওটা আস্তে আস্তে গরম হচ্ছে। তো পিএফও আমাদের শর্ট পেয়েছি, এটাই হচ্ছে আমাদের প্রবলেম। এখন আমরা পিএফওটা তুলে ফেলে দেখব যে আমাদের ফোনটা রান হয় কিনা এবং শর্টটা রিমুভ হয় কিনা। তো আমরা যেখানে শর্ট পাবো, যদি কোনো একটা ক্যাপাসিটারে শর্ট পাই, সেই ক্যাপাসিটারটা আমাদের রিমুভ করতে হবে। কোনো আইসি শর্ট হয় সেটা কিন্তু আপনি রিভল করে দিলে কাজ হবে না, অবশ্যই চেঞ্জ করতে হবে। তো আমরা যে আইসিটা রিমুভ করেছি এখানে অবশ্যই আইসির নস পয়েন্টটা আমরা দাগ দিয়ে রাখবো যে আইসিটা কোন পাশে ছিল। যে কোনো আইসির একটা ডট পয়েন্ট থাকে, সেই ডট পয়েন্ট বরাবর আমরা দাগ দিয়ে নিয়েছি। এখন আমরা আইসিটা এখান থেকে সরিয়ে ফেললাম। তো বোর্ডটা এখন আমরা খুলে এখান থেকে পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করব। তো আমাদের এই তারটাও খুলে ফেললাম, আমাদের এখানে যে বুস্ট কয়েলটা খুলেছিলাম সেটা আমরা এখন পুনরায় বসিয়ে দিব। বুস্ট কয়েলটি বসানোর পরে বোর্ডটা ঠান্ডা হওয়ার পর আমরা এখন টেস্ট করব আমাদের প্রবলেম সলিউশন হয়েছে কিনা। আমরা পাওয়ার সাপ্লাইতে এখন লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রিডিং অটোমেটিক্যালি শো করে না। আমরা ফোনটা পাওয়ার অন করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু অন হওয়ার মতো রিডিং চলে আসছে। এখন আমরা বোর্ডটা ফিটিং করে তারপরে একটু আপনাদেরকে দেখাই যে আদৌ আমাদের ফোনটি ওপেন হয়েছে কিনা বা রানিং হয়েছে কিনা। আমি এখানে ব্যাটারিটা লাগিয়ে নিচ্ছি। ব্যাটারি লাগানোর পর আমি টুইজার দিয়ে শর্ট করে দেখব যে ফোনটি অন হয় কিনা। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমাদের ফোনটা কিন্তু এখন অন হয়ে গেছে। তো যারা ইতিপূর্বে এই ধরনের ফোনগুলো কাজ করেছেন তারা অবশ্যই জানেন যে অটো রিডিং সমস্যা হলে ফোনগুলো সাধারণত চালু হয় না, এবং অটো রিডিং সমস্যা হলে অনেকেই অনেকভাবে ট্রিক্স অ্যাপ্লাই করেন, বাট আমি যেটা আপনাদেরকে দেখালাম এখন, আশা করি এটা সবচেয়ে সহজ ট্রিক্স এবং এইভাবেই আপনারা খুব সহজে কিন্তু প্রবলেমগুলো খুব অল্প সময়ে ফাইন্ড আউট করতে পারবেন। আমি চাই আপনারা যেন ভালো কাজ করেন এবং কাজ করে যেন কিছু আয় রোজগার করে যেন আপনাদের ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারেন, সেই দোয়াই সবার জন্য করি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করব। তো এখন আমাদের যে পিএফওটা আমরা খুলেছিলাম এটা আমাদের মার্কেট থেকে এনে তারপর চেঞ্জ করতে হবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।